ওকে, যারা যারা আগে ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো শেষ করো। ফাইনালের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা। আজকে হচ্ছে আমাদের লেকচার 5। আমরা আগের লেকচারে পড়ছিলাম হচ্ছে প্যানক্রিয়াস নিয়ে। প্যানক্রিয়াসে প্যানক্রিয়াসকে কেন মিশ্র গ্রন্থি বলা হয় ওইটা আমরা দেখছি আগের ক্লাসে। প্যানক্রিয়াসের মধ্যে দুই ধরনের কোষ থাকে, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন। এজন্য হচ্ছে ওদেরকে কি বলা হয়, মিক্সড গ্ল্যান্ড। কল দিতেছে কেন? আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটিক জুস। ঠিক আছে, লাস্ট ক্লাস যারা করছো তাদের জন্য এটা ধরাটা অনেক ইজি হবে। আর যারা হইতেছে লাস্ট ক্লাস করো নাই তারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কি বলতেছি। তো দেখো, আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ প্যানক্রিয়াটিক জুস ইন ডাইজেশন। ডাইজেশনের মধ্যে প্যানক্রিয়াটিক জুসের কি কি ইম্পর্টেন্স আছে। সিগনিফিকেন্স অফ প্যানক্রিয়াটিক জুস ইন ডাইজেশন। প্যানক্রিয়াটিক জুস জিনিসটা কি এবং কোত্থেকে বের হয়? প্যানক্রিয়াটিক জুস আমরা বলছিলাম কি প্যানক্রিয়াসে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, যেটাকে বলা হচ্ছে এক্সোক্রাইন সেল থাকে এবং এন্ডোক্রাইন সেল থাকে। এখন আমরা পড়তেছি প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস কোত্থেকে বের হয়? এক্সোক্রাইন সেল থেকে। বহিঃক্ষরা যে কোষ সেগুলা থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক জুসটা বের হয়। তো আমরা আজকে মেইনলি আলোচনা করব এই বহিঃক্ষরা গ্রন্থি, প্যানক্রিয়াসের মধ্যে অবস্থিত যে বহিঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে যে প্যানক্রিয়াটিক জুস বের হয় সেটা কিভাবে ডাইজেশনে হেল্প করে। ফার্স্টেই যে কোনো কিছু যখন তোমরা ডিসক্রাইব করবা তার আগে যেটা নিয়ে জানতে চাইছে সেটা ডেফিনেশনটা দেওয়া উচিত। ডেফিনেশন কি? প্যানক্রিয়াটিক জুসটা কি? প্যানক্রিয়াটিক জুস হচ্ছে ডাইজেস্টিভ ফ্লুইড, এক ধরনের হচ্ছে পরিপাক করে এরকম একটা রস, প্রডিউসড বাই এনজোক্রাইন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট থেকে হচ্ছে এই প্যানক্রিয়াটিক জুসটা তৈরি হয়। ইট কন্টেন্স, আমাদের যে প্যানক্রিয়াটিক জুস আছে প্যানক্রিয়াটিক জুসে কি কি থাকে? এনজাইম থাকে, আর থাকে বলছিলাম বাইকার্বনেট রিচ অ্যালকালাইন ফ্লুইড। লাস্ট ক্লাস যারা পড়ছো তারা খুব সহজেই ধরতে পারবা কি কি থাকে। এনজাইম থাকে যেগুলোর বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। আর পরেরটা আর কি থাকে? থাকে হচ্ছে বাইকার্বনেট আয়ন, বা বলে বাইকার্বনেট রিচ অ্যালকালাইন ফ্লুইড। এনজাইম থেকে বের হয়? এনজাইম বের হয় একিনার সেল থেকে। আমরা যে দেখছিলাম প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বাইরে ছোট ছোট থোকার মতো, যেগুলো বলছিলাম আঙ্গুর, আঙ্গুরের থোকার মতো, সেগুলা হচ্ছে কি একিনি ছিল। সেই একিনি থেকে কি তৈরি হয়? এনজাইমস। আর বাইকার্বনেট রিচ অ্যালকালাইন ফ্লুইড এটা হচ্ছে ডাক্ট সেল। আমাদের যে থোকার থোকার অংশ সেগুলোর একদম শেষ প্রান্তে কিছু সেল থাকে যেগুলোর বলা হয় ডাক্ট সেল। সেই সেলে কি হয়? এই বাইকার্বনেট রিচ অ্যালকালাইন ফ্লুইড তৈরি হয়। তারপর কি বলছে? ইট ইজ রিলিজড ইনটু দ্য ডিউডেনাম। ডিউডেনামের মধ্যে ওরা হচ্ছে বের হয়। দেখছো নালী পথটা এন্ড হয়েছে ডিউডেনামের মধ্যে। Through the pancreatic duct, it helps in the digestion of protein, carbohydrate, fat. প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের ডাইজেশনে হেল্প করে। কোনটা হেল্প করে? এই যে ডাইজেস্টিভ এনজাইম। আর বলছে কি ইট অলসো নিউট্রালাইজ। কোনটা নিউট্রালাইজ করে? এই যে বাইকার্বনেট আয়ন। আমরা বলছিলাম কি স্টোমাক থেকে যখন খাবার বা কাইম যেটা বের হয়, স্টোমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওইটার কারণে কাইমটা খুবই অ্যাসিডিক থাকে। তো খাবার ঠিকভাবে ভাঙার জন্য আমাদের যে কাইম সেটাকে একটা নিউট্রাল অবস্থায় আসতে হয়। সেই নিউট্রাল অবস্থায় কিভাবে আসে? এই যে বাইকার্বনেট রিচ অ্যালকালাইন ফ্লুইড যখন প্যানক্রিয়াস থেকে বের হয় তখন ও হচ্ছে কি নিউট্রাল অবস্থায় আসতে পারে। সাথে আরো হেল্প করে হইতেছে হচ্ছে বাইল। কিন্তু আমরা পড়তেছি যেহেতু প্যানক্রিয়াটিক জুস নিয়ে, তো আমরা প্যানক্রিয়াটিক জুসের কিভাবে সাহায্য করে সেটাই বলতেছি। যে ইট অলসো নিউট্রালাইজ গ্যাস্ট্রিক অ্যাসিড, providing an optimal pH for enzyme function. এনজাইমরা নর্মাল পিএইচ লেভেল বা হচ্ছে 7 আমরা যেটা বলি নিউট্রাল পরিবেশে এনজাইমরা ভালো কাজ করতে পারে। সেজন্য এই বাইকার্বনেট আয়ন
খাবারটারে নিউট্রালাইজ করতে হেল্প করে। এখানে শর্টে লেখা আছে যে প্যানক্রিয়াটিক জুসে কি কি থাকে, এনজাইম থাকে। কি কি এনজাইম থাকে দেখো, প্রোটিয়েসেস। প্রোটিয়েসেস জিনিসগুলা কি, আমাদের প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে এনজাইমগুলা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, সেই এনজাইমগুলাকে বলা হয় হচ্ছে প্রোটিয়েসেস। যে এনজাইমগুলা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে সেই এনজাইমের নাম হচ্ছে প্রোটিয়েসেস। প্রোটিয়েসেস হচ্ছে কি, যে এনজাইম, কয়েকটা এনজাইম আছে, সেই সবগুলা এনজাইমকে একসাথে প্রোটিয়েসেস বলতেছে। তারপরে আছে হচ্ছে অ্যামাইলেস। অ্যামাইলেস হচ্ছে আমরা জানি কার্বোহাইড্রেট টাইপ খাবার ডাইজেশনে সাহায্য করে। লাইপেস কি, লাইপেস হচ্ছে ফ্যাট জাতীয় খাবার ডাইজেশনে সাহায্য করে। তারপর কি বলছে, বাইকার্বনেট। বাইকার্বনেট কি করে, সবাই বুঝতেছো কি করে, ও নিউট্রাল করে, অ্যালকালাইন পরিবেশ থেকে নরমাল পিএইচে আনে, এবং কি করে, আমাদের যে ডিউডেনামের মিউকাসা পার্টটা আছে, আমরা জানি সবার ভিতরের পার্টটার নাম হচ্ছে মিউকোসা, সেই মিউকোসা লেয়ারে প্রোটেক্ট করে। আর না হলে যদি বেশি অ্যাসিডিক হয়ে যেত, বেশি ক্ষারীয় হয়ে যেত, তাহলে ওই যে সেল ড্যামেজ হওয়া শুরু হতো। এখন এখানে সিগনিফিকেন্স গুলা লেখা আছে যে কিভাবে প্যানক্রিয়াটিক জুস ডাইজেশনে সাহায্য করে। ফার্স্টে আছে হচ্ছে আমাদের ডাইজেশন অফ প্রোটিন। এই পার্টটা ইম্পর্ট্যান্ট। এই পার্টটা কেন ইম্পর্ট্যান্ট বলি, আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের যে সেলগুলা, এগুলা মূলত প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ছবি আঁকি দাঁড়াও। আমাদের যে প্যানক্রিয়াস, পাতার মতো প্যানক্রিয়াসের যেই কোষগুলা থাকে, সেগুলা বললাম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। প্যানক্রিয়াসের মধ্যে এমন কিছু এনজাইম তৈরি হয়, যে এনজাইমগুলা হচ্ছে কি প্রোটিন ডাইজেশনে সাহায্য করে, প্রোটিনকে ভাঙা ফেলতে কাজ করে। এখন যেহেতু প্যানক্রিয়াস নিজেই একটা প্রোটিন দিয়ে তৈরি, আবার ও এমন কিছু জিনিস তৈরি করতেছে যেটা কি করতেছে, প্রোটিন ভাঙতেছে। এখন ও যেহেতু এটা তৈরি করতেছে, ওই এনজাইম গুলা কি করবে, প্রোটিন নিজেই তো নষ্ট করে ফেলবে। এজন্য কি হয়, যখন এনজাইম গুলা তৈরি হয়, তখন ওরা অ্যাক্টিভ অবস্থায় থাকে না, ওরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। ইনঅ্যাক্টিভ এনজাইম গুলারে বলে হচ্ছে জাইমোজেন। তোমরা যখন সেকেন্ড ইয়ারে এনজাইম চ্যাপ্টার পড়বা, তখন এই ওয়ার্ডটা পাবা যে জাইমোজেন কি। ঠিক আছে, জাইমোজেন হচ্ছে যখন কোনো একটা এনজাইম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তখন সেটাকে জাইমোজেন বলে। এখন কি হইতেছে, প্যানক্রিয়াটিক জুস কন্টেইন প্রোটিওলাইটিক এনজাইম। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, মানে যেই এনজাইমগুলো প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। সেই এনজাইমগুলো কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন অ্যান্ড কার্বক্সিপেপটাইডেস। এই তিন ধরনের এনজাইম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, যেমন ডিম, মাছ, মাংস, এগুলাকে ভাঙা আমাদের শরীর যেন কাজে লাগাইতে পারে, অ্যামিনো অ্যাসিড গুলা যেন আমাদের শরীরে ঢুকে আমাদের মাসেল ডেভেলপমেন্টে সাহায্য করে, ওইখানে সাহায্য করে হইতেছে এই এনজাইম গুলা। আর বলছি যে প্যানক্রিয়াস নিজেই যেহেতু একটা প্রোটিন সেল দিয়ে তৈরি, তাই ওর মধ্যে যখন এই এনজাইমগুলা তৈরি হয়, সেগুলা কি হয়, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আর ওই ইনঅ্যাক্টিভ ফর্মগুলারে বলা হয় জাইমোজেন। তোমরা জানো ট্রিপসিন কি অবস্থায় থাকে, ট্রিপসিনোজেন। কাইমোট্রিপসিন কি অবস্থায় থাকে, কাইমোট্রিপসিনোজেন। কার্বক্সিপেপটাইডেস কি হিসেবে থাকে, প্রো কার্বক্সিপেপটাইডেস। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন অ্যান্ড প্রো কার্বক্সিপেপটাইডেস, এগুলা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, কি হলো, ওরা ইনঅ্যাক্টিভ ফর্ম হিসেবে বের হয়েছে। কখন ওরা অ্যাক্টিভ হয়, যখন ওরা ডিওডোনামে আসে, তখন ইন দ্য ডিওডোনাম এন্টেরোকাইনেজ নামে একটা এনজাইম আছে। এই এন্টেরোকাইনেজ কি করে, এন্টেরোকাইনেজ এনজাইম, আমরা বলছিলাম ট্রিপসিন ট্রিপসিনোজেন হিসেবে ক্ষরণ হয়, ট্রিপসিনকে এন্টেরোকাইনেজ এনজাইম ট্রিপসিনে পরিণত করে।
ঠিক আছে? ট্রিপসিন যখন অ্যাক্টিভ হইল, ট্রিপসিন হচ্ছে খুব পাওয়ারফুল এনজাইম। ও তারপর কি করে, কাইমোট্রিপসিনোজেন ছিল যে, ওইটাকে কাইমোট্রিপসিনে পরিণত করে। আবার এখানে বলছিলাম ইনঅ্যাক্টিভ হিসেবে ছিল প্রো কার্বক্সি পেপটাইডেস। প্রো কার্বক্সি পেপটাইডেসকে এই যে ট্রিপসিন, সেটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজে পরিণত করে। ঠিক আছে? এখন পর্যন্ত যা যা বললাম তার সামারি হইতেছে, আমাদের প্যানক্রিয়াস নিজেই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ওর মধ্যে এমন কিছু এনজাইম তৈরি হয় যেগুলা প্রোটিনকে ভাঙা ফেলে। ওই এনজাইমগুলা যেন প্রোটিনকে না নষ্ট করতে পারে, তাই ওরা ইনঅ্যাক্টিভ অবস্থায় প্যানক্রিয়াস থেকে বের হয়ে যায়। তোমরা এটাকে সহজে কিভাবে মনে রাখতে পারো, ধরো তোমার হাতে একটা ছুরি আছে, ঠিক আছে? ছুরিটা খুবই ধারালো, কিন্তু তুমি ছুরিটারে একটা ঢাকনা বা কাভার দিয়ে আটকে রাখছো, তাহলে ছুরি ধারালোটা প্রকাশ পাইতেছে না। এই আটকায় যে রাখছো এটাই হচ্ছে কি এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্ম। ও যখন ডিউডোনামে চলে আসে তখন একটা এনজাইম নিঃসরণ হয়, সেটার নাম হচ্ছে এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেস ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। ট্রিপসিন এরপর এই যে কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে এবং প্রো কার্বক্সি পেপটাইডেসকে কার্বক্সি পেপটাইডেসে পরিণত করে। গেল, মেন জিনিস আমরা শিখছি। এখন কি বলতেছে, দিস এনজাইমস ব্রেক ডাউন কমপ্লেক্স প্রোটিন ইনটু স্মলার পেপটাইডস এন্ড ফাইনালি ইনটু অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? মেন কথা ছিল এটাই, কিভাবে প্রোটিনকে এই প্রো কি বলে এটারে, প্রোটিওলাইটিক এনজাইমগুলা কিভাবে ভাঙতে হেল্প করতেছে, এটাই। নেক্সট ফাংশন কি? নেক্সট ফাংশন হচ্ছে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। আমাদের প্যানক্রিয়াসে যে অ্যামাইলেজ এনজাইম তৈরি হয়, সেইটা কিন্তু আবার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে না। যেহেতু প্যানক্রিয়াস নিজে প্রোটিন সেল দিয়ে তৈরি, সেহেতু অ্যামাইলেজ তো আর প্রোটিনকে ভাঙে না, অ্যামাইলেজ ভাঙে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলা। সেহেতু অ্যামাইলেজ অ্যাক্টিভ ফর্মেই থাকতে পারে। Pancreatic amylase is secreted in active form and act on polysaccharides, পলিস্যাকারাইডের উপর কাজ করে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন। তোমরা যখন কার্বোহাইড্রেট অধ্যায়টা পড়বা তখন তোমরা দেখবা যে কমপ্লেক্স কার্ব কোনটা, সিম্পল কার্ব কোনটা। তো অ্যামাইলেজ হচ্ছে, কই গেল, অ্যামাইলেজ হচ্ছে কমপ্লেক্স কার্বকে কি করে, সিম্পল কার্বে পরিণত করে। It continues the process of carbohydrate digestion that begins in the mouth. Carbohydrate digestion আমরা জানি মুখে শুরু হয়েছিল, যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে আরো ভাঙতে সাহায্য করে। তারপর হচ্ছে ডাইজেশন অফ ফ্যাট। আমরা আগের ক্লাসে বলছিলাম আমাদের ফ্যাটকে ভাঙতে সাহায্য করে যে এনজাইম, সেটার নাম হচ্ছে লাইপেজ। আর আমাদের প্যানক্রিয়াস থেকে 80 থেকে 90% লাইপেজ ক্ষরণ হয়। যদি প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায় বা প্যানক্রিয়াস থেকে ঠিকভাবে কাজ করতেছে না প্যানক্রিয়াস, তখন কি হয়, ফ্যাট ডাইজেশন ঠিকভাবে হয় না। ঠিক আছে? এখানে দেখো কিভাবে ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। প্যানক্রিয়াটিক লাইপেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ফর ফ্যাট ডাইজেশন। অবশ্যই লাইপেজ ছাড়া ফ্যাট ভাঙে না। It hydrolyzes triglyceride into monoglyceride. ট্রাইগ্লিসারাইড কোনটা তোমরা জানো, যে যখন লিপিড ফ্যাট পড়বা, তিনটা গ্লিসার একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ট্রাইগ্লিসারাইড। লাইপেজ কি করে, এই ট্রাইগ্লিসারাইডকে ভাঙা কি করে, মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, এই দুটাকে আলাদা করে ফেলে। হুইচ আর অ্যাবজর্বেবল ফর্ম অফ লিপিড। তারপর কি করে, আমাদের শরীর এটা অ্যাবজর্ব করতে পারে। The pancreas is the primary source of lipase. লাইপেজের প্রাইমারি সোর্স লাইপেজ 80 থেকে 90% প্যানক্রিয়াসেই তৈরি হয়। যদি হচ্ছে ঠিকভাবে লাইপেজ তৈরি না হয়, তাহলে আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিন আছে এ, ডি, ই, কে, এগুলো আমাদের শরীরে ঠিকভাবে কাজ করতে পারবে না। আর তোমরা ভিটামিন চ্যাপ্টারে পড়বা
যেগুলা কি পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। ভিটামিন ডি এর কথাই যদি বলি, হাড়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর মানুষ ডিপ্রেশনেও চলে যায় অনেক সময় ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত ৩টা ফাংশন পাইছি আমাদের প্যানক্রিয়াটিক জুসের। কি কি পাইছি, কিভাবে ও প্রোটিন ডাইজেশনে হেল্প করতেছে, কিভাবে কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করতেছে, কিভাবে ফ্যাট ডাইজেশনে হেল্প করতেছে। নেক্সট, নেক্সটটা ইজি, আপু নিউট্রালাইজেশন। একটু প্রোটিনের পার্টটা আবার দেখাবেন স্লাইডটা? ডাইজেশন অফ প্রোটিন। ঠিক আছে, ৪ নম্বরে আছে হচ্ছে আমরা আমাদের বাইকার্বনেট আয়ন কিভাবে নিউট্রাল করতে সাহায্য করে সেটা বলবে। এটা হচ্ছে স্ক্রিনশট রাখো, এটা তো বলার তেমন কিছু নাই। এটা আগের থেকে অনেকবার বলতেছি যে কিভাবে আমাদের পিএইচ কে নিউট্রাল করে। খাবারের যে কাইমটা বের হয় স্টোমাক থেকে, সেটাকে নিউট্রাল করে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আয়ন। ৫ নম্বরে কি বলছে, অ্যাক্টিভেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ ডাইজেস্টিভ এনজাইম। এই যে ট্রিপসিনের ফাংশনটা বলছে, ট্রিপসিন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এনজাইম। ও কি করে, কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে পরিণত করে, প্রো কার্বক্সি পেপটাইডেসকে কার্বক্সি পেপটাইডেসে পরিণত করে। এছাড়াও ট্রিপসিন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে আরো বিভিন্ন ইম্পর্টেন্ট এনজাইম আছে, ওগুলাকেও ইয়ে করে অ্যাক্টিভেশনে সাহায্য করে। এখানে কি বলছে, দিস ক্রিয়েটস আ ক্যাসকেড অফ এনজাইম অ্যাক্টিভেশন উইদিন দ্য ইন্টেস্টিনাল লুমেন। ডিওডোনামে যখন খাবারগুলো আসে, তারপর যখন স্মল ইন্টেস্টিনে যায়, অনেক ধরনের এনজাইম থাকে যেগুলোর অ্যাক্টিভ হওয়ার দরকার হয়, সেগুলো অ্যাক্টিভ করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে প্রিভেন্টস অফ অটোডাইজেশন। কিভাবে অটোডাইজেশন বলি, আমাদের প্যানক্রিয়াসের মধ্যে আমরা কি বললাম, ট্রিপসিন তৈরি হয় ট্রিপসিনোজেন হিসেবে। এখন যদি কখনো এরকম হয় যে ট্রিপসিন অ্যাক্টিভ হয়ে গেছে ট্রিপসিনোজেনের জায়গায়, আমরা বললাম কি ট্রিপসিন থাকে, এই ধরো এই নীল জিনিসটা হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিনটা কি বলছি, জাইমোজেন হিসেবে থাকে, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। ওর মধ্যে একটা কভার থাকে যেটার নাম হচ্ছে জাইমোজেন গ্র্যানিউলস, ওইভাবে কাভার্ড অবস্থায় থাকে। ঠিক আছে, যদি কখনো এমন হয় যে ট্রিপসিনোজেন না হয়ে ও ট্রিপসিন হয়ে গেছে, সেই জিনিসটা কন্ট্রোলের জন্য আমাদের প্যানক্রিয়াসের মধ্যে আগে থেকেই উপস্থিত থাকে ট্রিপসিন ইনহ্যাবিটর। যতটুকু ট্রিপসিনোজেন তৈরি হয় তার চেয়ে কম পরিমাণেই ট্রিপসিন ইনহাবিটর তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসে। কিন্তু ট্রিপসিন ইনহাবিটরের কাজ হচ্ছে, যদি কখনো বাই চান্স ট্রিপসিন অ্যাক্টিভ হয়ে যায়, তখন ট্রিপসিন ইনহাবিটর সেটাকে অফ করতে সাহায্য করে। যদি অফ না করতো তাইলে কি হইতো, অটোডাইজেশন হয়ে যেত, প্যানক্রিয়াস নিজেই ভাঙা নষ্ট হয়ে যেত, যেটাকে বলে কি প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের প্রদাহ। ঠিক আছে, এটা গেল প্রিভেন্স অফ অটোডাইজেশন। ৭ নম্বরে কি বলছে, এনশিওর কমপ্লিট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ঘুরা ফেরা একই জিনিস। প্যানক্রিয়াটিক জুস কন্টেন এনজাইম, যেগুলো হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলাকে একদম কমপ্লিটলি যেন ডাইজেশন করতে পারে সেক্ষেত্রে সাহায্য করে। ওকে, লাস্টে হচ্ছে একটা সামারি দিবা। প্যানক্রিয়াটিক জুস ইজ ইন্ডিসপেন্সিবল, মানে হচ্ছে অপরিহার্য for digestion as it provides powerful enzymes for breakdown of protein, carbohydrate, fat along with bicarbonate to neutralize gastric acid. ওকে, এরা হচ্ছে সামারি। আমরা মেইন কি কি পাইছি, মেইন পাইছি হচ্ছে আমরা ডাইজেশন অফ প্রোটিন, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, ডাইজেশন অফ ফ্যাট, নিউট্রালাইজেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড। তারপর বলছে এই যে এটা যেটা বলছে, এটা আমরা ফার্স্টেই দেখছি যে ট্রিপসিন কিভাবে কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিনে পরিণত করতেছে। তারপর যে ৬ নাম্বার, এটা ইম্পর্টেন্ট, প্রিভেনশন অফ অটোডাইজেশন। তো তোমরা যদি এখানে ৫টাও ফাংশন দাও খুব সুন্দরভাবে লিখে, তাহলেও ভালো একটা মার্ক পাওয়ার
চান্স আছে। তারপর হচ্ছে এই সামারিটা। ওকে, গেল আমাদের হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের ইম্পর্টেন্স, যেটা 2017 সাল এবং 2023 সাল মানে আমাদের পরীক্ষা আসছিল। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গল ব্ল্যাডার। গল ব্ল্যাডার টপিকটা আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদের ফার্স্ট ইন কোর্সে আসছিল গল ব্ল্যাডার, এমনকি আমাদের মেইন পরীক্ষাতেও গল ব্ল্যাডার আসছিল। কিন্তু আমি মেইন পরীক্ষার মধ্যে গল ব্ল্যাডার পড়ে যাইনি, আমি আগে যা পড়ছিলাম সেটা থেকে আমার লেখা লাগছে। তো তোমাদের এমন ভাবে পড়তে হবে যেন তুমি পরীক্ষার আগে যদি সেটা নাও পড়ো তাও যেন তুমি কিছু লেখা দিয়ে আসতে পারো। তো আজকের এখনের টপিক হচ্ছে আমাদের গল ব্ল্যাডার। গল ব্ল্যাডার কি? গল ব্ল্যাডার হচ্ছে একটা থলি যেখানে আমাদের বাইল কি করে স্টোরেজ হিসেবে থাকে, স্টোর হয়ে থাকে। দ্য গল ব্ল্যাডার ইজ a small pear shaped hollow organ. পিয়ার শেপ, পিয়ার তো দেখছো পেয়ারার টাইপের, কিন্তু পেয়ারা না। পিয়ার শেপড হলো অর্গান, হলো কি যার মধ্যে হচ্ছে ফাঁকা জায়গা থাকে সেটারে বলে হলো অর্গান। লোকেটেড বিনিথ দ্য লিভার, যেটা হচ্ছে লিভারের পেছন সাইডে থাকে। তোমরা সবাই দেখছো লিভারের পেছন সাইডে থাকে হইতাছে গল ব্ল্যাডার। ইট ইজ অ্যাবাউট 3 ইঞ্চ লং, 3 ইঞ্চের মতো হচ্ছে ও লম্বা থাকে, আর 1 ইঞ্চের মতো থাকে কি পার্শ্বে। অ্যান্ড ক্যান স্টোর 30 to 50 ml অফ বাইল, 30 থেকে 50 মিলিলিটার বাইল ও কি করতে পারে, স্টোর করতে পারে। ঠিক আছে, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমাদের লিভার থেকে 12 ঘন্টার মধ্যে 450 ml বাইল তৈরি হয়, কিন্তু এখানে বলতেছে কি 30 থেকে 50 ml বাইল গল ব্লাডারে স্টোর থাকে, তাই না? এর কারণ কি কেউ বলতে পারো? কারো আইডিয়া আছে? আমাদের লিভার থেকে 450 ml তৈরি হয় বাইল, কিন্তু আমাদের গল ব্লাডারে স্টোর থাকে হচ্ছে 30 থেকে 50 ml। কেন এই জিনিসটা, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব, এখন এটা একটু সাসপিশিয়াস থাকুক। তারপরের পয়েন্ট কি, ইট কানেক্টস টু দ্য সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট কোনটা দেখো, এই যে আমাদের গল ব্ল্যাডার, গল ব্ল্যাডারের পরে যে নালীটা এটারই বলতেছে হচ্ছে সিস্টিক ডাক্ট। ইট কানেক্টস টু দ্য সিস্টিক ডাক্ট হুইচ লিডস টু দ্য বাইলারি ট্র্যাক্ট। বাইলারি ট্র্যাক্ট কি, এই জিনিসটা হয়তো অনেকে জানো না। যেই পথে লিভার থেকে বাইল তৈরি হয়, তৈরি হয়ে হচ্ছে গল ব্লাডারে আসে, এবং যেই পথে গল ব্লাডার থেকে পুরো ইন্টেস্টাইনে ছড়ায়া যায় সেই সম্পূর্ণ পথটারে বলে হচ্ছে বাইলারি ট্র্যাক্ট। বাইলারি ট্র্যাক্ট কি? Your biliary tract is the network of organs and vessels that make, store, and move bile through your body. বাইল যেখানে তৈরি হয়, যেভাবে ও চলে, যেখানে ও স্টোর হয়, সেই সম্পূর্ণ যে গতিপথটা, সেই গতিপথটারই বলতেছে হচ্ছে বাইলারি ট্র্যাক্ট। এটাকে আর কি বলে, বাইলারি সিস্টেম। অনেক জায়গায় দেখবা বাইলারি ট্রি, গাছ, বাইলারি ট্রি বলা হয়। কি বলছে, লিভার থেকে তৈরি হয়ে যেই পথে হচ্ছে ও বাইল স্টোর হয়, যে পথে ও হচ্ছে ইন্টেস্টাইনে যায় কাজের জন্য, সেই সম্পূর্ণ পথটাই হচ্ছে কি বাইলারি ট্র্যাক্ট। Although it does not produce bile, gallbladder কিন্তু বাইল তৈরি করে না। It play a crucial role in its storage. বাইল স্টোর করতে সাহায্য করে, বাইলের কনসেন্ট্রেশন ঠিক রাখতে, বাইলের ঘনত্ব ঠিক রাখতে সাহায্য করে, and controlled delivery of bile. কতটুকু বাইল বের হওয়া প্রয়োজন তা এই থলির মাধ্যমে বা এই গল ব্লাডার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। তাহলে গল ব্লাডারের 3টা মেইন কাজ বলছে, কি কি বলছে? ফার্স্টেই তো ও হচ্ছে বাইলকে স্টোর করতেছে, তারপর কি করতেছে, বাইলের কনসেন্ট্রেশনটা ও নর্মাল রাখতে সাহায্য করে। কিভাবে করে?
ও জাস্ট একটা পলিথিন না যেটার মধ্যে হচ্ছে পানি থাকে। ও পানি বেরও করে ফেলতে পারে, পানি ঢুকাইতে পারে, বাট ও পানি ঢুকায় না কখনো, ও পানি বের করে ফেলে অতিরিক্ত পানি থাকলে। কিভাবে সেটা দেখবো। গল ব্লাডারের তিনটা মেন কাজ পেলাম। একে তো স্টোর করে, 2 নাম্বারে হচ্ছে ও কনসেন্ট্রেশন ঠিক রাখে, 3 নাম্বারে বলছি কি ঠিকভাবে যেন যতটুকু প্রয়োজন ততটুকু ও ডেলিভারি করতে পারে। নেক্সট স্লাইড হচ্ছে কি লোকেশন, গল ব্লাডারের লোকেশন। গল ব্লাডার থেকে কি প্রশ্ন আসে সেটা যদি দেখো, শর্ট নোট আসে। শর্ট নোট যেহেতু আসে সেজন্য তোমাদের ফার্স্টে তো ডেফিনেশন দিতে হবে, তারপর লোকেশন দিতে হবে। তো লোকেশন কোথায়? দ্য গল ব্লাডার ইজ লোকেটেড বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য লিভার। মেডিকেল টার্মে বিলো শব্দটারে বলা হচ্ছে ইনফেরিয়র, আর বিহাইন্ড কে বলে পোস্টেরিয়র। এজন্য এই কঙ্কালের ছবিটা রাখছি। সামনের পার্টরে বলে এন্টেরিয়র। অনেক সময় দেখবা আর্কিটেকচাররা ঘর সাজানোর সময় বলে ইন্টেরিয়র সাইডটা। তো এটা মনে রাখবা, সামনের সাইড হচ্ছে ইন্টেরিয়র, পেছনের সাইড হচ্ছে পোস্টেরিয়র, উপরের সাইড হচ্ছে সুপেরিয়র, নিচের সাইড হচ্ছে ইনফেরিয়র। এখানে কি বলছে? দ্য গল ব্লাডার ইজ লোকেটেড বিলো, যেটা কি ইনফেরিয়র মানে নিচের দিকে, অ্যান্ড বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পেছনের দিকে, নিচের দিকে এবং পেছনের দিকে কার? লিভারের। লিভারের নিচের দিকে এবং পেছনের দিকে থাকে। ইট লাইজ ইন দ্য আপার রাইট কোয়াড্র্যান্ট। এই জিনিসটা আমরা হচ্ছে যখন স্টোমাক দেখতেছি, লিভার দেখতেছি, তারপর প্যানক্রিয়াস দেখতেছি, সবসময় এই জিনিসটা আসতেছে। ফার্স্টে তুমি চিন্তা করবা তোমার স্টোমাক কোন সাইডে থাকে, ডান সাইডে থাকে, তার উল্টা পাশে থাকে লিভার, আর যেদিকে লিভার থাকে ডান পাশে সেদিকেই থাকে হচ্ছে গল ব্লাডার। ইট লাইজ ইন দ্য আপার রাইট কোয়াড্র্যান্ট। লিভার যেদিকে থাকে ওই অবস্থা, ওই জায়গাটার মধ্যেই থাকে, এই জন্য লিভারের লোকেশন এটার লোকেশন প্রায় সেম। ইট লাইজ ইন দ্য আপার রাইট কোয়াড্র্যান্ট অফ অ্যাবডোমেন। কেউ কিছু বলবা? মাইক অন। আপু, গল ব্লাডার এটা বাংলা কি পিত্তথলি? হ্যাঁ, পিত্তথলি, গল ব্লাডার। পিত্তথলি গল ব্লাডার। হুম, বাইল পিত্ত রস না? পিত্তরস। বাইল হচ্ছে পিত্তরস, হ্যাঁ। হ্যাঁ, পিত্তরস পিত্তথলিতে থাকে। ঠিক আছে, এটা তো জানোই। আচ্ছা, ইট পজিশন ইন ফ্রন্ট অফ দ্য ডিউডেনাম, ডিউডেনামের উপরের সাইডে থাকে। কানেক্ট টু দ্য লিভার থ্রু দ্য বাইলারি ট্র্যাক্ট। ছবিতে দেখছো যে এই পথে হইতাছে লিভার থাকে, উপরের দিকে লিভার থাকে, লিভারের পরেই আছে হচ্ছে এই লাইনটা সিস্টিক ডাক্ট, এটাকে বলা হচ্ছে হেপাটিক কমন ডাক্ট, বাইল ডাক্ট, মানে এই ডাক্টেরই অনেকগুলা নাম দিছে। এটাই বলছে যে আমরা দেখছি যে বাইলারি ট্র্যাক্ট কি, যেই পথে বাইলটা তৈরি হয়, বাইলটা স্টোর হয় এবং বাইলটা কাজের জন্য বের হয়, সেই পুরাটা পথকে বলতেছে বাইলারি ট্র্যাক্ট। ওকে, এখানে দেখো লিভার আছে, আছে হচ্ছে গল ব্লাডার, পিত্তথলি যেখানে থাকে পিত্তরস, এই যে এখান দিয়ে তৈরি হয়, তৈরি হয়ে এখানে যে স্টোর থাকে, তারপর যখন ফ্যাট জাতীয় খাবার খাও স্পেশালি, তখন হচ্ছে গল ব্লাডার থেকে বাইলটা বের হয়, বের হয়ে যেই পথে আসে সেই পথের মধ্যে আবার একটা দরজা থাকে। ঠিক আছে, মন চাইলে ঠুস করে বের হয়ে যাবে এরকম না, একটা দরজা থাকে। সেই দরজার নাম হচ্ছে কি স্ফিংটার অফ ওডি, স্ফিংটার অফ ওডি। পিত্তথলি যেই পথে হচ্ছে ডিউডেনামে প্রবেশ করবে সেই পথে একটা দরজা থাকে, দরজার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। ওকে, নেক্সট আছে হচ্ছে আমাদের গল ব্লাডারের স্ট্রাকচার। গল ব্লাডারের তিনটা স্ট্রাকচার থাকে, গলা বা নেক, বডি, আর থাকে হচ্ছে সবচেয়ে বড় পার্ট ফান্ডাস। ফান্ডাসের মধ্যেই মূলত পিত্ত রসগুলা জমা থাকে, যেহেতু একটু দেখবা যে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে, তো ওইখানে মেইন হিসেবে ওইটা জমা থাকে। তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে নেক। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই যেটা আমি বলবো, এটা তোমরা স্ক্রিনশট নাও। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে
আমরা যে পড়লাম উপরের পার্টটা হইতেছে আপু কি? আগে থেকে একটু দেখান। আচ্ছা, এখানে ছিল নেক, বডি, ফান্ডাস। ফান্ডাস হচ্ছে কি গোল এবং সবচেয়ে বড় পার্ট, এনলার্জ ডিস্টাল পার্ট। ঠিক আছে? মেইন স্টোরেজ সাইট অফ বাইল। এখানে হচ্ছে মেইনলি বাইলটা জমা থাকে। পুরাটার মধ্যেই থাকে বইরা গেলে, বাট যদি কম থাকে এখানেই বেশি জমা থাকে। ঠিক আছে? তারপর আমরা দেখব যে আমাদের যে নেকের সাইডটা, এখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কি পিত্ত পাথর হইলে ওই জায়গাটার মধ্যেই মেনলি হয় পিত্তে পাথর। এই জায়গাটা হচ্ছে এই যে নেকের এই পাশটা। পিত্তে যখন পাথর হয় এই জায়গায় জমা হয়, যার কারণে কি হয়, লিভার থেকে যখন বাইল রস তৈরি হয় তখন এটার মধ্যে দিয়ে তো ঢুকতে হবে, ও ঢুকতে পারে না, কারণ কি এখানে ইয়ে থাকে, স্টোন থাকে। স্টোন থাকার কারণে ও ঠিকভাবে ঢুকতে পারে না। আর জানো, লিভার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাইল তৈরি হইতে থাকে। এখন প্রচুর পরিমাণে বাইল তৈরি হইতেছে কিন্তু বাইল হচ্ছে এখানে ঢুকতে পারতেছে না। তখনই হচ্ছে সমস্যা দেখা দেয়। কিছু বাইল হচ্ছে এই পথে চলে যায়, কিন্তু বেশিরভাগ বাইল এখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু যাইতে পারে না। তখনই হচ্ছে বিভিন্ন রোগ, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিন কি? বিলিরুবিন হচ্ছে রেড ব্লাড সেল যখন ধ্বংস হয় তখন এই বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন আমাদের সেলের জন্য ক্ষতিকর। আপু বলো। এই স্লাইড এর আগের স্লাইডটা একটু আবার দেখাবেন, এটার এই যে, আগেরটা। এটা। এই যে, না না, এটার মানে এই যে এটা হ্যাঁ, একটু 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে বিলিরুবিন হচ্ছে আমাদের রেড ব্লাড সেল যখন নষ্ট হয়ে যায়, আমরা জানি 120 দিন পর্যন্ত ওর আয়ু থাকে। তারপর কি ওর ভাঙতে হয়, ওর ধ্বংস হতে হয়। ও যখন ধ্বংস হয় তখন বিলিরুবিন নামের একটা জিনিস তৈরি হয়। বিলিরুবিন আমাদের সেলের জন্য ভালো না। তখন লিভার ওকে বাইলের কাছে পাঠায় যেন ও প্রসেস হয়ে কিডনির মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু যখন এই যে স্টোন হয়, বিলিরুবিনটা প্রসেস হইতে পারতেছে না। বিলিরুবিন সেল ড্যামেজ করতে থাকে, লিভারের সেলকে ড্যামেজ করতে থাকে। তো তখনই হচ্ছে সিরিয়াস কন্ডিশন হয়ে যায় যখন আমাদের পিত্তে পাথর হয়। এখন এই জায়গাটার নাম আছে দ্য নেক অফ গল ব্ল্যাডার, contains a folded area called Hartman's pouch. পাউচ মানে তো জানোই, আমরা ছোট ব্যাগ নিই ওটার বলে পাউচ। হার্টসম্যান মানে কি? হার্টসম্যান হচ্ছে যেই বিজ্ঞানীটা প্যানক্রিয়াসের এই যে জায়গাটা বের করছে, ওই বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে হার্টম্যানস পাউচ। এই জিনিসটা কেন জানা দরকার? কারণ হচ্ছে এখানে হচ্ছে ইয়া থাকে, পিত্তে পাথরটা এখানে জমা থাকে। It is common site where gallstone become logged, leading to obstruction of bile flow and causing cholestasis। কি হয়? ব্লাড ফ্লো, বাইল ফ্লো ঠিকভাবে হয় না। বাইল ফ্লো ঠিকভাবে না হলে সে অবস্থাকে বলা হয় কোলেস্টেসিস। ঠিক আছে? তো আমরা আজকে নতুন নতুন অনেকগুলা নাম শিখতেছি, এগুলা লিখে রাখো। কোলেস্টেসিস কি? যখন বাইলটা ঠিকভাবে তৈরি হয় না বা ঠিকভাবে ডিক্রিজ হয়ে যায় বাইলের পরিমাণ, অথবা বাইল ঠিকভাবে ফ্লো হইতে পারতেছে না, সেই অবস্থাটার বলা হয় কোলেস্টেসিস। ওকে? তো এই যে এটা হচ্ছে হার্টম্যানস পাউচ, এটা হচ্ছে এত বেশি গাঢ় থাকে কিনা আমি জানি না, এটা কি রিয়েল মানুষের কিনা, বাট পাইছি এটা। আপু এটা হালকের মতো লাগতেছে। কিসের মতো লাগতেছে? হাল্ক। হার্ট? হাল্ক না আপু, হাল্ক সবুজ রঙের যে একটা আপু সুপার অ্যাভেঞ্জার্স এর ম্যানের হাল্ক মতো থাকে যে। আচ্ছা, আমি না এসব দেখি নাই, এজন্য আমি জানি না। আচ্ছা, এ বাইলের কালার যেহেতু গ্রিনিশ টাইপ থাকে, এর জন্য গল ব্লাডারের কালার বাইরে থেকে দেখা যায় একটু সবুজ কালার থাকে। আর এই যে এখানে যে পাউচের মতো জায়গা, এটারে হার্টম্যানস পাউচ বলে। এখানে হইতেছে পাথর জমা হইতে পারে, যেহেতু পাউচ ব্যাগের মতো জায়গা, এজন্য স্টোন গুলা খুব সহজে এখানে জমা হইতে পারে। ঠিক আছে? এখন দেখো গল ব্লাডারের কয়েকটা লেয়ার আছে। গল ব্লাডারের কি কি লেয়ার আছে? ফার্স্টে একদম ভেতরের পার্ট, সেটার নাম হচ্ছে কি এপিথেলিয়াম। ভেতরের পার্টটা হচ্ছে এপিথেলিয়াম। কি করে দেখো,
সবচেয়ে ভেতরের লাইন, ইনার লাইনিং অফ সেলস অ্যাবজর্ব ওয়াটার, পানি শোষণ করতে পারে, অ্যান্ড কনসেন্ট্রেট বাইল। ফার্স্ট স্লাইডে আমি যেটা বলছিলাম, লিভার থেকে 450 ml বাইল তৈরি হয়, কিন্তু আমাদের গল ব্লাডার 40 থেকে 50 ml বাইল স্টোর করতে পারে। কি হয় প্রসেসটা, লিভার থেকে যখন বাইল তৈরি হয়, সে বাইলের মধ্যে অনেক পানি থাকে, বিভিন্ন আয়ন থাকে, যেমন সোডিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট আয়ন, এসব আয়ন থাকে। আর যেহেতু অনেক বেশি পানি থাকে, এজন্য এমএল এর পরিমাণটা বেশি হয়, 450 ml। কিন্তু যখন ও গল ব্লাডারে আসে, তখন গল ব্লাডার অতিরিক্ত পানিটা শুষে নেয়, সোডিয়াম আয়নও শুষে নেয়। সোডিয়াম আয়ন যেহেতু বাইরে চলে গেছে, এই জন্য ক্লোরিনটাও বাইরে চলে যায়, এবং বাইকার্বনেট ব্যালেন্স করে শোষণের মাধ্যমে। এজন্য বাইলের যেটা তৈরি হয়েছে লিভারে, তার চেয়ে বেশি ঘন থাকে হচ্ছে গল ব্লাডারে। কারণ কি, বাইলের ঘনত্বের পরিমাণ বাইরে যায়, যেহেতু পানি গল ব্লাডারের মাধ্যমে বের হয়ে যায়। ঠিক আছে? এখন এপিথেলিয়াম হচ্ছে সবচেয়ে ভেতরের পার্ট, তার পরের পার্টের নাম হচ্ছে ল্যামিনা প্রোপিয়া। আহ, বলো। আগের কথাটা একটু আবার বলবেন, ওই যে বাইলের যে কথাটা বলতেছিলেন। বাইল বলছি যে লিভার থেকে, যে ওইটার কথা আর কি। আচ্ছা, লিভার থেকে 450 ml বাইল তৈরি হয়, কিন্তু আমাদের গল ব্লাডারে যখন সেটা আসে, গল ব্লাডার কি করে, যতটুকু পানি থাকার দরকার নয় ওই পানিটা ওর মাধ্যমে হচ্ছে বাইরে ও নিজে শোষণ করে ফেলে, যার মাধ্যমে কি হয়, আমাদের বাইলের পরিমাণ, সেটা ঘনত্ব পরিমাণ বাইরে যায়, কনসেন্ট্রেট হয়ে যায়। আবার আমাদের যেই গল ব্লাডার, সেটা হইতেছে সোডিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট আয়ন, এগুলারেও হচ্ছে বাইল থেকে কমায় আনে। এজন্য আমাদের বাইলের পরিমাণ লিভারের যে বাইলটা তৈরি হয়েছে সেই বাইলের পরিমাণের চেয়ে 5 থেকে 6 গুণ পরিমাণ বেশি ঘন থাকে। ঠিক আছে? 2 নাম্বারে আছে হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপিয়া। কেউ কিছু বলবা? আচ্ছা আপু, এই লিভার থেকে যে বাইলটা তৈরি হয়, মানে বেশি পরিমাণে তৈরি হয়, পরে সেটা যখন গল ব্লাডারে যায়, তখন সে গল ব্লাডার ওই মানে ওই বাইলের মধ্যে এক্সট্রা যে পানি থাকে বা আয়ন থাকে, সেগুলি শোষণ করে নেয়। হ্যাঁ, তারপরে এজন্য। ওই হয়ে যায়, তাই না? হ্যাঁ, এজন্য ঘন হয়ে যায় বাইলের পরিমাণ। জি। এজন্য লিভার বেশি উৎপন্ন করে, কিন্তু ওই বাইলে যা গল ব্লাডারে যাওয়ার পর শোষণের কারণে এটা ঘন হয়ে যায়, পরিমাণটাও কমে যায়। হ্যাঁ, এজন্য 40 থেকে 50 ml ও স্টোর রাখে জি জি, ঘন। বুঝতে পেরেছি। হুম। গল ব্লাডার থেকে কখন বাইল বের হয়? সবসময় কিন্তু বাইল বের হইতে থাকে না, বাট যখন তুমি ফ্যাট টাইপের খাবার বেশি খাও, তখনই হইতেছে কি, তোমার বাইলটা গল ব্লাডার থেকে বের হয়। এখন যারা হইতেছে খায় না, একদম শুকাইতে চাই, আমি খাবো না, কিছুই খাবো না, তখন ওদের কি হইবে, বাইলটা অনেক বেশি জমতে থাকে, ঘন হইতে থাকে, যার কারণে ওর পিত্তে পাথর হওয়ার সম্ভাবনা বাইরে যায়। ঠিক আছে? তো এই জন্য ডায়েট কেউ উল্টাপাল্টা কন্ট্রোল করার দরকার নাই, পরে পিত্তে পাথরের সমস্যা দেখা দেয়। হ্যাঁ, 2 নাম্বার লেয়ার হচ্ছে ল্যামিনা প্রোপিয়া। ল্যামিনা প্রোপিয়া 3 নাম্বারে হচ্ছে কি, মাস্কুলারিস। মাস্কুলারিস পার্টটা কি, মাসেলের যে পার্ট, সেটা হচ্ছে মাস্কুলারিস। কি করে মাসেল, আমাদের গল ব্লাডার যখন সংকুচিত হয়, তখনই হচ্ছে বাইলটা বের হইতে পারে। এই সংকোচন প্রসারণে হেল্প করে এই যে মাস্কুলারিস লেয়ার। মাস্কুলারিস লেয়ারকে সাহায্য করে হচ্ছে পেরিমাস্কুলার লেয়ার। ঠিক আছে? পেরিমাস্কুলার লেয়ার হচ্ছে একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এটা সাপোর্ট করে কোন লেয়ারকে? এই মাস্কুলারিস লেয়ারকে। লাস্ট পার্ট হচ্ছে সেরোসা, আউটার স্মুথ মেমব্রেন। একদম বাইরের মেমব্রেনটা কি বলতেছে? সেরোসা। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের লিভারের কিছু পার্ট হইতেছে গল ব্লাডারের সাথে একদম অ্যাটাচ থাকে, আর কিছু পার্ট গল ব্লাডারের সাথে অ্যাটাচ থাকে না। একটু পার্ট যেটা বাইরে দিয়ে দেখা যায়, সেটা হচ্ছে কি, লিভারের সাথে অ্যাটাচ থাকে না। লিভারের যে পার্টটা গল ব্লাডারের সাথে অ্যাটাচ থাকে, সেই পার্টের মধ্যে সেরোসা থাকে না। কি বললাম, আবার বলি। গল ব্লাডারে
যে পার্টটা লিভারের সাথে অ্যাটাচ থাকে না সেই পার্টেই সেরোসা থাকে। আর যেই পার্টটা লিভারের সাথে অ্যাটাচ থাকে সেখানে কানেকটিভ টিস্যু থাকে। আরো স্পেসিফিকলি যদি বলি, আমরা পড়ছিলাম ডাইজেস্টিভ ট্র্যাকে সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া। গল ব্ল্যাডারের যে পার্টটা লিভারের সাথে কানেক্টেড থাকে সেখানে থাকে হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। আর যেই পার্টটা গল ব্ল্যাডারের লিভারের সাথে কানেক্টেড থাকে না সেখানে থাকে হচ্ছে সেরোসা। ঠিক আছে, সেরোসাতে অনেক ব্লাড ভেসেল থাকে অ্যান্ড অনেক লিম্ফ্যাটিক ভেসেলও থাকে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের গল ব্ল্যাডারের 5টা লেয়ার। ফার্স্টে হচ্ছে এপিথেলিয়াম, তারপর হচ্ছে কি ল্যামিনা প্রোপিয়া, মাস্কুলারিস, পেরিমাস্কুলারিস লেয়ার এবং হচ্ছে সেরোসা। আমরা শিখলাম কি কি? আমরা শিখলাম ফার্স্টেই আমরা যে ডেফিনেশনটা দিব গল ব্ল্যাডার নিয়ে, তোমাদের যদি গল ব্ল্যাডারের ছবি আঁকতে বলে তাহলে তোমরা কোনটা আঁকবা? আমি শিখছিলাম মেইনলি এইটা, তোমরা এইটা দিতে পারো, এইটাও দিতে পারো, যার যেটা ভালো। তবে এইটাতে ভালোভাবে বোঝা যায় যে এটা যে একটা গল ব্লাডার। তারপর এখানেও বোঝা যায়, এটা লেখলেও ম্যাডামরা খুশি হবে, খারাপ লাগবে না কারো। তারপরে দিবা হচ্ছে লোকেশন, লোকেশনের পরে দিবা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারের পরে দিতে পারো হচ্ছে কি এই যে কয়টা লেয়ার আছে এগুলা কোথায় দিবা যখন গল ব্ল্যাডারের শর্ট নোট লিখতে বলে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসছে গল ব্ল্যাডারের, মানে আসে, সেটা হচ্ছে কি রাইট ডাউন দ্য ফাংশনস অফ গল ব্ল্যাডার উইথ ডায়াগ্রাম। ডায়াগ্রাম তো বললামই কোনটা দিবা, এখন বলবো যে ফাংশন কি গল ব্ল্যাডারের। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি তা থেকে আমরা যেই ফাংশনগুলা বলতে পারি সেই ফাংশনগুলো এখন বলি। ফার্স্টেই তো গল ব্ল্যাডারের কাজ আমরা দেখতেছি ও বাইলকে স্টোর করে রাখে। ফার্স্ট কাজ পাইলাম হচ্ছে কি গল ব্ল্যাডারের কাজ বাইলকে স্টোর রাখা। তো 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ বলতে পারো যে বাইলের কনসেন্ট্রেশন ঠিক রাখা। 3 নাম্বার আর কি বলতে পারো? 3 নাম্বার বলতে পারো যে বাইল কতটুকু বের হবে না হবে সেটা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তিনটা মেইনলি বেসিকলি আমরা বলতে পারলাম। এখন দেখি আর কি কি ফাংশনস আছে যেগুলা লেখা যাবে পরীক্ষার খাতায়। ফাংশনস অফ, কেউ কি কিছু বলবা? আচ্ছা আপু, এই যে বাইল, গল ব্লাডার কি বাইলের মধ্যে যে আয়ন গুলো থাকে সেটার মানে কন্টেন্সেন্টটাও কি, মানে ঘনত্বটাও কি এটা মানে নিয়ন্ত্রণ করে, যে কতটুকু থাকবে কতটুকু থাকবে না, নাকি ও পুরোটাই হচ্ছে সে শোষণ করে নেয়? সবগুলা শোষণ করে না, যতটুকু দরকার বাইলে থাকা ততটুকু করে। আর ও যেহেতু পানি শোষণ করতেছে পানির সাথেও হচ্ছে কিছু আয়ন বের হয়ে যায়, কিন্তু সব যে একবারে বের হয়ে যায় এরকম না। যেগুলা ইম্পর্ট্যান্ট বাইলে থাকার জন্য, যেমন বিলিরুবিন, কোলেস্টেরল, এইসব জিনিসগুলা যেগুলা দরকারি ডাইজেশনের জন্য সেই জিনিসগুলা বাইলের মধ্যে ভালো পরিমাণে থাকে। আর যেগুলো বেশি দরকারি না সেগুলাই হচ্ছে কি গলব্লাডারের মাধ্যমে বাইর হয়। ঠিক আছে, বেশি পানি তাহলে দরকার নেই। হ্যাঁ, জি, বলো। তাহলে কি এটা বলতে পারবো যে গল ব্লাডার বাইলের মধ্যে আয়ন সমতা রক্ষা করে? বলা যায় আয়নের সমতা রক্ষা করে, তাও এটা আমি শিওরে তোমাকে জানাবো আয়নের সমতা রক্ষা করে কিনা। ও মেইনলি পানির ভারসাম্য রক্ষা করে। আর আয়ন দেখবা যে সোডিয়াম আর ক্লোরিন, এরা হচ্ছে পানি যে শোষণ করতেছে এইটা ওরা নিয়ন্ত্রণ করে। এই সোডিয়াম কি করে আমাদের ব্লাডে যখন সোডিয়াম বেশি থাকে রক্তচাপ বেশি থাকে, এই জন্য কি বলে হাই ব্লাড প্রেশারের রোগীদের লবণ খাইতে না করে। কারণ কি, যদি সোডিয়াম বেশি থাকে তাহলে পানিও বেশি থাকে। আমরা যে বলতেছি বাইল থেকে পানি শোষণ করে নেয় এগুলার কারণই হচ্ছে এই আয়নগুলা। এই আয়নগুলার মাধ্যমেই হচ্ছে গল ব্লাডার পানি শোষণ করতে পারে। আর বাইলের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা যেমন বাইল সল্ট, কোলেস্টেরল, লেসিথিন, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, তারপর হচ্ছে বিলিরুবিন, এগুলা পরিমিত পরিমাণে ও রাখে, এগুলা শোষণ করে না। ঠিক আছে, তারপরে আমরা এখন দেখব হচ্ছে বাইলের ফাংশন। ফার্স্টে কিছু বলবা?
আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন আছে। তাহলে যখন জন্ডিস হয় তখন আসলে কি হয়, মানে আমাদের শরীরে? বিলিরুবিনের পরিমাণ বাইরে যায় জন্ডিস ও হইলে। আমরা যেটা আ- বলতেছি বিলিরুবিন, বিলিরুবিন। জি জি, বুঝতে পারছি। এটা নিয়ে তুমি আরো ডিটেলস জানতে চাইলে ক্লাস শেষ হলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে। ওকে, এখন হচ্ছে স্টোরেজ অফ বাইল। স্টোরেজ অফ বাইল না, ফাংশনস অফ গল ব্লাডারের ফার্স্ট ফাংশন হচ্ছে স্টোরেজ অফ বাইল। কিভাবে স্টোর করে এটা বলতেছি, এতক্ষণ ধরে যেটা বলতেছি। The gallbladder can store approximately 30 to 60 ml of bile which is released when required. যখন দরকার তখন ও হচ্ছে রিলিজ করে। এখানে দেখো আরেকটা লাইন আছে, ডিউরিং দ্য ইন্টারডাইজেশন পিরিয়ড। ইন্টারডাইজেশন পিরিয়ড কি? যেমন তুমি তুমি ধরো সকালে 8টা বাজে রুটি খাইছো, ব্রেকফাস্ট করছো, তারপর হচ্ছে তুমি খাবা 12টা বাজে। এর মাঝে তোমার খাবার পরিপাক টরিপাক শেষ, এখন তোমার প্রয়োজনীয় পরিমাণ বাইল আবার জমা দরকার। তখন কি করে? ডিউরিং দ্য ইন্টারডাইজেশন পিরিয়ড, ওই যে মধ্যবর্তী সময়, যেই টাইমটা তোমার মধ্যে কোনো খাবার প্রবেশ করতেছে না, ওই টাইমে bile is diverted into the gallbladder via the cystic duct. cystic ductটা তো তোমরা দেখছো, যেটা হইতেছে এই যে গল ব্লাডার এর সাথেই যে ডাক্টটা থাকে সেটাই হচ্ছে সিস্টিক ডাক্ট। কি করে এর মানে স্টোরেজ অফ বাইল, এটার সিগনিফিকেন্স কি? ও এনশিওর করে প্রয়োজনীয় পরিমাণ বাইল যেন উপস্থিত থাকে, যেন আমরা ফ্যাটি খাবার খাইলেই ও যেন সহজে কাজ করতে পারে। তারপর কি বলছে? কনসেন্ট্রেশন অফ বাইল, বাইলের কনসেন্ট্রেশন ঠিক করে, সমতা করে। দ্য গল ব্লাডার, গল ব্লাডারের যে মিউকোসা আছে, অ্যাক্টিভলি অ্যাবজর্ব ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট আয়ন ফ্রম বাইল। এগুলা হচ্ছে শোষণ করে ফেলে গল ব্লাডারের মিউকোসা পার্টটা। This increases the concentration of important substance in bile. কি কি important substance আছে? Bile salt, pigment, cholesterol, lecithin. যেহেতু ওরা খুব ঘন অবস্থায় থাকে, কনসেন্ট্রেশন অবস্থায় থাকে, ওদের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস থাকে না, তাই ওরা যখন ডিউডোনামে বের হয় খাবারকে ভাঙার জন্য, তখন ওরা খুব ভালো ফাংশন করতে পারে। ঠিক আছে? Bile becomes 5 to 10 times concentrated. লিভারের চেয়ে 5 থেকে 10 গুণ ঘন থাকে। কনসেন্ট্রেশন অফ bile salt, কোলেস্টেরল, লেসিথিন, লেসিথিন বলছিলাম যে একটা ফসফোলিপিড, অ্যান্ড পিগমেন্টস ইনক্রিজেস। যেহেতু পানি কমে যেতেছে, এগুলা ঘন হচ্ছে। ঠিক আছে? সিগনিফিকেন্স কি? Concentrated bile is more effective in emulsifying fat and forming measles. এই ফ্যাট আর কিভাবে মিজেলস তৈরি করতেছে, এই পার্টটা আমরা যখন বাইল কিভাবে ফ্যাটের ডাইজেশনে হেল্প করে সেই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সেই পার্টটা পড়বো তখন দেখব। তারপর কি বলছে? কন্ট্রোলড রিলিজ অফ বাইল। এই পার্টটা মনোযোগ দাও, কিভাবে বাইলের রিলিজ কন্ট্রোল করে। আমরা যখন খাবার খাই, ফ্যাট টাইপের খাবার খাই, তখন গল ব্লাডারের কাছে একটা সিগন্যাল যায় যে ও ফ্যাট টাইপের খাবার খাইছে, এখন তোমার বাইল নিঃসরণ করতে হবে। When fatty chyme enters the duodenum, enteroendocrine cell, enteroendocrine cell কি? ইন্টেস্টাইনের মধ্যে যে সেলগুলা সেটার বলতেছে। enteroendocrine cell of the intestine secretes a hormone, যেটার নাম কি? কোলেসিস্টোকাইনিন। যখন তুমি ফ্যাট টাইপের খাবার খাইছো, তখন তোমার পেটের যে ইন্টেস্টাইন আছে সেখান থেকে একটা হরমোন তৈরি হয়। হরমোনের নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন না, কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, সিসিকে, কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কি করে? This hormone stimulates the contraction of the smooth muscle of gallbladder. কি করে? আমাদের গল ব্লাডারের কন্ট্রাকশন ঘটায়। এবং আমরা বলছিলাম কি? বাইল ডাক্ট,
ডিউডেনামে যখন প্রবেশ করে এখানে একটা ছোট্ট দরজা আছে, নাম ছিল কি স্ফিংক্টার অফ ওডি। এই দরজাকে রিলিজ করে যেন দরজাটাকে খুলতে সাহায্য করে কোলেসিস্টোকাইনিন। যদি দরজা বন্ধ থাকে তাহলে কি হবে? বাইল আসতেছে কিন্তু বাইল তো কোনো কাজে লাগবে না। তো কোলেসিস্টোকাইনিন এই দরজা খুলতে সাহায্য করে। ফ্যাট জাতীয় খাবার খাইছো, তোমার পেটের ইন্টেস্টাইন সেল থেকে কোলেসিস্টোকাইনিন হরমোন তৈরি হয়েছে। সেই কোলেসিস্টোকাইনিন সিগন্যাল দিবে তোমার গল ব্লাডার বা পিত্তথলিকে কন্ট্রাক্ট হইতে, সংকুচিত হইতে যেন বাইল বের হইতে পারে, এবং স্ফিংক্টার অফ ওডি এটাও যেন দরজা খুলে দেয় যাতে বাইল আসতে পারে। As a result, the gallbladder contracts and expels stored bile. স্টোর করে রাখছিল যে বাইলটা সেটা সহজেই কি করতে পারে? বের করতে পারে। এটাই। 4 নাম্বার কি বলছে? রেগুলেশন অফ বাইল ফ্লো। বাইল ফ্লোকে নিয়ন্ত্রণ করে যেন অতিরিক্ত পরিমাণে বের না হয়ে যায়। The gallbladder regulates bile flow through rhythmic contraction and relaxation. একবার কন্ট্রাক্ট হয়, একবার রিল্যাক্স হয়। কন্ট্রাক্ট রিল্যাক্স এভাবে হচ্ছে বাইল ফ্লোটা হয়। তারপর কি এটার সিগনিফিকেন্স হচ্ছে প্রিভেন্টস কন্টিনিউয়াস লস অফ বাইল অ্যান্ড এনশিওর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন। প্রতিনিয়তই কিন্তু এরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশন হইতে থাকে না। যখন তুমি খাবার খাও ফ্যাট টাইপের তখনই এটা হয়। ডিউরিং ফাস্টিং, যখন তুমি ফাস্টিং অবস্থায় থাকো, রোজা থাকো, খাবার খাও না, দ্য স্ফিংক্টার অফ অডি রিমেইনস কন্ট্রাক্টেড। মানে কি? এই যে দরজাটা, এই দরজাটা বন্ধ থাকে। ডিরেক্টিং বাইল ইনটু দ্য গল ব্লাডার, যাতে কি করে? বাইলের বাইল যেন গল ব্লাডারের মধ্যেই থাকে। এগুলা নিয়ন্ত্রণ করে কে? এই গল ব্লাডার। পিএইচ রেগুলেশন অফ বাইল, আমরা জানি কিভাবে পিএইচ রেগুলেশন করে। যখন লিভার থেকে বাইল তৈরি হয় তখন বাইকার্বনেট আয়নের পরিমাণ বেশি থাকে। একজন স্টুডেন্ট যে বলল, কানিস ফাতেমা মেবি, ও বলছে যে আয়নের সমতা রক্ষা করে কিনা। এখানেই দেখো বাইকার্বনেট আয়ন বেশি থাকে যখন লিভার থেকে বাইলটা তৈরি হয়। গল ব্লাডার কি করতেছে? বাইকার্বনেট আয়ন অ্যাবজর্ব করে ফেলতেছে। আমরা জানি বাইকার্বনেট আয়ন কি করে? ক্ষারীয় পরিবেশ তৈরি করে। যদি বাইল অতিরিক্ত ক্ষারীয় থাকে তাহলে ডাইজেশন ঠিকভাবে হবে না, খাবারের ডাইজেশন ঠিকভাবে হবে না। তাই ওকে সামান্য মাত্রায় ক্ষারীয় হইলেই সেটা নর্মাল। এজন্য গলব্লাডার কি করে? অতিরিক্ত যে বাইকার্বনেট আয়ন সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। তাইলে তুমি এটা বলতে পারবা যে আয়নের সমতা রক্ষা করে। তখন তুমি এই উদাহরণটা দিবা যে ও বাইকার্বনেট আয়ন অ্যাবজর্ব করে যাতে বাইল অতিরিক্ত ক্ষারীয় না হয়। Resulting in a decrease in pH from above 8 থেকে 8.6 to, কি বলছে? পিএইচ এর পরিমাণ লিভার থেকে যেটা তৈরি হয়েছিল বাইলের, সেটার পরিমাণ ছিল 8 থেকে 8.6, খুবই ক্ষারীয়। সেটাকে 7 থেকে 7.6 এর মধ্যে আয়না ফেলে এই গল ব্লাডার। ঠিক আছে? এর মাধ্যমে কি হয়? বাইল বিকাম লেস অ্যালকালাইন। এর উপকারিতা কি? এর উপকারিতা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম এই পরিবেশে ভালো কাজ করতে পারে। গলব্লাডারের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ও মিউসিন তৈরি করে। ওর ভিতরের যে লেয়ারটা আছে সেখানে মিউসিন তৈরি হয়। মিউসিন থেকে কি তৈরি হয়? মিউসিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে একটা লুব্রিকেশন করে বা পিচ্ছিল করে গলব্লাডারের ভেতরের জায়গাটা। লিভার থেকে যে বাইলটা আসতেছে সেটা তো অতিরিক্ত ক্ষারীয় ছিল। এখন কি হবে? গলব্লাডার তো ড্যামেজ হয়ে যাবে, এত বেশি ক্ষারীয়। ওই ক্ষারীয় পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্যই মিউসিনটা প্রোটেক্ট করে। মিউসিন হচ্ছে খুবই জেলির মতো থকথকে পদার্থ। এটা যেমন গলব্লাডারের গঠনটাকেও রক্ষা করতেছে, তেমনি বাইলের সাথেও মিক্স হয়ে বাইল যেন সুন্দর মতো ফ্লো হইতে পারে সেখানেও ও সাহায্য করতেছে। ফাংশনসে এটাই বলছে, লুব্রিকেটস বাইল ফ্লো, বাইল যেন ঠিকভাবে স্মুথ ভাবে চলাচল করতে পারে, বাইলটাকে পিচ্ছিল করে, এবং প্রোটেক্টস মিউকোসা ফ্রম বাইল সল্ট। এবং লিভারের মধ্যে যে
বাইলের মধ্যে যে বাইল সল্ট আছে সেটা গল ব্লাডারের যে সেল ওয়াল সেটাকে নষ্ট করতে পারে। সেটা যেন নষ্ট না করতে পারে সেখানে হেল্প করে হচ্ছে মিউসিন। ঠিক আছে? এতটুক পর্যন্ত যে আমরা পড়লাম, কার কোনো কোশ্চেন আছে? কঠিন লাগতেছে নাকি ইজি? এগুলা কি আগে জানতা? আমরা তো ইন্টারে বহুত পড়ছি এই জিনিসগুলা, কিন্তু এত ডিটেলসে তো আমরা কখনোই পড়িনি, তাই না? আমরা জাস্ট মুখস্থ করার জন্য পড়ছি। কিছু কিছু ওয়ার্ডের জন্য একটু কঠিন লাগছে, মানে ওয়ার্ড গুলা তো নতুন। ওয়ার্ড গুলা নতুন, হ্যাঁ। ওগুলা পড়তে পড়তে কিছু কিছু জিনিস আছে স্লাইডে আমি ইনক্লুড করছি যেটা তোমার পরীক্ষায় না দিলেও চলে, কিন্তু তোমার জানা দরকার। এই জন্য আমি ইনক্লুড করছি। যেমন আমরা যে হার্টসম্যান পাউচ, এটা যে আমরা লিখছি, এটা কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এটা তোমার জানার দরকার। যারা হচ্ছে গিয়ে ডাক্তারি পড়ে ওরা এরকম হাজার হাজার নতুন ওয়ার্ড শিখে। তা আমরা এই দুই একটা ছোটখাটো নাইলে শিখলাম, সমস্যা নেই তো। এগুলা যখন তুমি শিখবা, যখন তুমি বুঝবা কই হইতেছে কি হইতেছে, তখনই তো তুমি একটা রুগীরে ঠিকভাবে ওষুধ দিতে পারবা বা তার রোগটারে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারবা। সো গল ব্লাডারের ফাংশন আমরা কি কি পড়লাম? ফার্স্টে পাইলাম হচ্ছে স্টোরেজ অফ বাইল, তারপর পাইলাম হচ্ছে প্রোটেকশন অফ লিভার। লিভারকে কিভাবে প্রোটেকশন দেয় যেন অতিরিক্ত বাইল আবার ব্যাক না করে। এখানে যেগুলো লিখছি ফাংশনস সেগুলোর সাথে আগেরগুলার অনেক কম মিল পাবা। এটা হচ্ছে যারা একদম শর্টে ফাংশনস দিতে চাও তারা এই ফাংশনস গুলো দিতে পারো। আর এখানে কি কি ফাংশনস আছে? এখানে ফাংশনস এর মধ্যে আমরা পড়ছি হচ্ছে স্টোরেজ অফ বাইল, কনসেন্ট্রেশন অফ বাইল, কন্ট্রোলড রিলিজ অফ বাইল, রেগুলেশন অফ বাইল ফ্লো, পিএইচ রেগুলেশন অফ বাইল, সিক্রেশন অফ মিউসিন। অনেক কিছু পড়ছি, মনে রাখতে হবে। মনে রাখার জন্য তোমরা ছোট ছোট নেমোনিক মনে রাখতে পারো বা কোন একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারো। ঠিক আছে? তারপর 7 নাম্বার কি বলছে? মেইনটেনেন্স অফ বাইলারি প্রেশার। বাইলারি প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করে? The gallbladder helps to maintain optimal pressure within the biliary tract. এই যে মেইনটেন অফ বাইলারি প্রেশার, এইটা আর আমাদের স্লাইডের এই যে প্রোটেকশন অফ লিভার জিনিসটা সেমই, জাস্ট হেডিংটা ভিন্ন। কিভাবে হেল্প করে? অপটিমাল প্রেশার, আমাদের যে বাইলের মধ্যে অতিরিক্ত পানি ছিল সেই পানিগুলার গলব্লাডার যেহেতু সরায় ফেলতেছে, এই জন্য বাইলটা কিন্তু খুব স্পিডে যায়, একদম সব ডাইজেশন করে হেল্প করতেছে এরকম না, খুব অল্প অল্প পরিমাণে বের হইতে পারতেছে, যার কারণে খাবার খুব সহজেই ধীরে ধীরে প্রসেস হইতে পারতেছে। The gallbladder help maintain optimal pressure within the biliary tract by acting as a reservoir. It store excess bile and release it when required, thereby maintaining normal pressure. ফার্স্টে বলছে মেইনটেনিং অফ বাইলারি প্রেশার, কিভাবে প্রেশার নিয়ন্ত্রণ করে? স্টোর করে রাখে, অতিরিক্ত বের হইতে দেয় না, অতিরিক্ত পানির পরিমাণ কমায় ফেলে, যার কারণে হচ্ছে কি প্রেশার পড়ে না আমাদের যে ট্র্যাকটা আছে সেটার মধ্যে। This ensures a steady and controlled flow of bile into the duodenum and prevents backflow, আবার যেন বেশি স্পিডের কারণে আবার যেন লিভারের মধ্যে না চলে যায় সেটাও নিয়ন্ত্রণ করে। তারপর আমরা কি বলছিলাম? এই ফাংশনটা মেইনলি বাইলের ফাংশন। বাইল মূলত ফ্যাট ডাইজেশনে সাহায্য করে এবং ভিটামিন যেন ঠিকভাবে অ্যাবজর্ব হয় সেখানে সাহায্য করে। যেহেতু গল ব্ল্যাডারের মধ্যে বাইল থাকে সেহেতু এটা এখানেও দেওয়া যায়, রোল ইন ফ্যাট ডাইজেশন অ্যান্ড ভিটামিন অ্যাবজর্পশন। কিভাবে করে? বাই স্টোরিং এন্ড রিলিজিং কনসেন্ট্রেটেড বাইল, যেহেতু ঘন বাইল স্টোর করে রাখে, ঘন বাইল খুব সহজেই ফ্যাটকে ভাঙা ফেলতে পারে। ফ্যাটকে ভাঙলে কি হয়? আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আছে ফ্যাটের সাথে যেগুলো অ্যাবজর্ব হয় সেগুলো আমাদের শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হইতে পারে। তো এগুলাই ছিল হচ্ছে গিয়ে গল ব্লাডারের ফাংশনস। এগুলা যদি তুমি সবও না পারো, মেইন জিনিসগুলো লেখো, এগুলা যদি হেডিংস দিয়ে লেখো, তাহলে খুব ভালো মার্ক পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? এগুলো হচ্ছে যারা হচ্ছে শর্টে দিতে চাও তাদের জন্য।
যারা আরো বাড়াইতে চাও, চ্যাটজিপিটির বলবা আমারে 20টা ফাংশনস দাও। ঘোরাফেরা দেখবা এই ফাংশনস গুলাই দিতেছে। ঠিক আছে? ঘোরাফেরা আপু দেখবা। জি, বলো। একটু আগে আপনার কথাগুলো আসলে শুনতে পাইনি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো কেটে কেটে যাচ্ছিল কথাগুলো। কোন থেকে এখন বলবো বলো? ক্লাস রেকর্ডে তাহলে তুমি শেষের দিকে দেখতে পারো। এই কাজটা করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা পড়লাম হচ্ছে আজকে গল ব্লাডার, পুরোটাই গল ব্লাডারের উপর গেছে, আর গেছে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস কি জিনিস। ঠিক আছে, গল ব্লাডারের স্ট্রাকচারটা তোমরা শিখবা, শর্ট নোট শিখবা। তারপরে আমি বাইলটা তোমাদের ভিডিও পাঠিয়ে দিব, বাইল রিলেটেড। যেহেতু গল ব্লাডার পড়ে ফেলছো, বাইলটা তোমার কাছে 50%ই এখন ইজি লাগবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস পড়লাম, প্যানক্রিয়াটিক জুস আর পড়লাম গল ব্লাডারের আগাটু মাথা। ঠিক আছে, কার কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, ভালোভাবে পড়ো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আপু। আসসালামু আসসালামু আলাইকুম আপু। কল কাটছে না কেন?